বন্ধুরা, কথাই বলে মাছে ভাতে বাঙালি। যারা মাছ প্রিয় বাঙালি, শুধুমাত্র বাঙালিদের কথা বলি বা কেন, মানুষ মাত্রই মাছ কম বেশি সবাই ভালোবাসেন। সেখানে অন্যান্য মাছের পাশাপাশি যদি পাতে থাকে ভেটকি মাছ, আর ভেটকি মাছের বিভিন্ন পদ, যেমন ধরুন ভেটকি মাছের পাতুরি, ভেটকি মাছের ফিশ ফিঙ্গার, ফিশ কাটলেট, এই যে জিনিসগুলো যদি আপনার পাতে থাকে তাহলে তো রসনায় তৃপ্তি। তেমন একটি গুরুত্বপূর্ণ মাছেদের মধ্যে অন্যতম এবং খুবই অর্থকরী, লাভবান হতে পারবেন এমন একটি মাছ, সেই বিষয়টি নিয়ে আজকের আমরা আলোচনা করব। আজকের আমাদের আলোচনার বিষয় পুকুরে ভেটকি মাছের চাষ কিভাবে করবেন। আর এই ব্যাপারে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি সুন্দরবন উন্নয়ন পর্ষদের প্রাক্তন উপপ্রকল্প অধিকর্তা ডক্টর তিমির বরণ মণ্ডল। ডক্টর মণ্ডল, আপনাকে আকাশবাণীতে স্বাগত। নমস্কার। নমস্কার। সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আমি শুরুতে যে কথা বলছিলাম যে আমাদের কৃষক বন্ধুরা, বিশেষ করে যারা মৎস্য চাষী রয়েছেন, তারা সচরাচর চাষ করেন পুকুরের যে সমস্ত মিষ্টি জলের মাছ যেগুলো রয়েছে, রুই, কাতলা, মৃগেল যেগুলো রয়েছে, সেখানে হয়তো দুটো চারটে ভেটকি থাকলে থাকতে পারে। কিন্তু আজকের আমরা জোর দিচ্ছি ভেটকি মাছের চাষ। ঠিক আপনার থেকে প্রথমেই জানতে চাইবো যে ভেটকি মাছের চাষের উপর আমরা জোর দেব কেন, বা এর প্রয়োজনীয়তা কি আছে? ভেটকি মাছ বাজারে চাহিদা খুব বেশি। মানুষ পছন্দ করে ভেটকি মাছ খেতে, কারণ ভেটকি মাছে কাঁটা কম থাকে, প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, এবং সেই প্রোটিন হচ্ছে সহজপাচ্য প্রোটিন, ফ্যাটের পরিমাণ খুব কম থাকে। অতএব এটা খুব স্বাস্থ্যসম্মত একটা খাবার, এবং অল্প সময়ের মধ্যে ভেটকি মাছ কিন্তু বৃদ্ধি অনেক বেশি হয়। আর ভেটকি মাছ যে সমস্ত জলাশয়ে চাষ করা যায়, সেটা হচ্ছে ডোবা হতে পারে, ছোট পুকুর হতে পারে, বড় পুকুর হতে পারে। কেজের মাধ্যমে আমরা ক্যানেল বা নদী বা নদীর মোহনাতেও আমরা সরকারি অনুমতি নিয়ে চাষ করতে পারি। মানে সব রকম পরিস্থিতিতে, সব রকম জলাশয়ে এই মাছটা চাষ করা সম্ভব। আচ্ছা, সেই সঙ্গে এবং এর বাজারে চাহিদা রয়েছে, অর্থকরী দিকটা অনেকটা উন্নত। সেই কারণে যদি আমাদের যারা শ্রোতা বন্ধুরা শুনছে, বিশেষ করে মৎস্য চাষী যারা রয়েছেন, তারা ঘরোয়াভাবে তো চাষ করেন, কিন্তু যদি একটু প্রথাগত দিক ছেড়ে একটু বৈজ্ঞানিক ভিত্তিক চাষ করেন এবং এই চাষে আগ্রহী হন, তাহলে বোধহয় লাভবান হতে পারবেন। বাজারে যে পরিমাণ চাহিদা আছে সেই পরিমাণ যোগান নেই। তাই আমরা চাষী বন্ধুদেরকে বলবো যে আপনারা অন্য অন্য মাছের সাথে ভেটকি মাছ চাষ করেন না। ভেটকি মাছ হয়, কিছু সিড ঢুকে যায়, সেই সিড থেকে হয়, এবং অনেকে এই মাছটাকে নষ্ট করেও ফেলে, যে কারণ অন্য মাছ খেয়ে ফেলে বলে। কিন্তু আমরা যদি শুধু ভেটকি মাছের চাষ করি, তাহলে সেই সমস্যা থাকবে না, এবং প্রচুর পরিমাণে বাজারে এর চাহিদাটা মেটানো সম্ভব হবে। সেই জন্যই আমরা ভেটকি মাছ চাষ করতে যাব। এখন ভেটকি মাছ চাষ করতে গেলে প্রথমে যেটা আমাদের দরকার, পুকুর বা কোথায় চাষ করব সেই সাইট সিলেকশন। সাইট সিলেকশন করার আগে দুরকম পদ্ধতিতে চাষ করা যায়। একটা হচ্ছে চিরাচরিত পদ্ধতিতে, যেরকম ভাবে আমরা রুই, কাতলা, মৃগেল চাষ করি, সেরকম ভাবে কিন্তু এই ভেটকি মাছ চাষ করা যায়। আবার একটু ইমপ্রুভ ট্র্যাডিশনাল বা আর একটু চিরাচরিত যে পদ্ধতি, তার সাথে একটু বিজ্ঞানকে লাগিয়ে দিয়ে আর একটু উন্নত মানের চাষ, সেটাও আমরা করতে পারি। এখন দুটো পদ্ধতিতেই আমাকে দেখতে হবে। চিরাচরিত পদ্ধতিতে আমার যে জলাশয়টা আছে, সেই জলাশয় থেকে আমার করতে হবে, নতুন করে সাইট সিলেকশন করা যাবে না। আমার যত পরিমাণ জলাশয়, যেটুকু জলাশয়, সেই জলাশয় করতে হবে। কিন্তু যখন ফার্মার তার চাষ করতে যাবে বড় স্কেলে, লার্জ স্কেলে বা বাণিজ্যিক ভিত্তিতে বা আর একটু বিজ্ঞানসম্মত উপায়ে, তখন তাকে পুকুর হতে হবে 0.5 হেক্টর থেকে 1 হেক্টরের মধ্যে, এবং সেই পুকুর 1 হেক্টরের বেশি যেন না হয়, তাহলে অসুবিধা হবে কিছু। আবার 1 হেক্টরের মধ্যে যে পুকুরটা, যে সাইটটা সিলেকশন করা হবে, দেখতে হবে সেখানে জলের সোর্সটা আছে কিনা। ভালো জলের সোর্স দরকার হবে। যদি নোনা জলে কেউ চাষ করে, তাহলে নোনা জলের সোর্স লাগবে। যদি মিষ্টি জলে চাষ করে, মিষ্টি জলের সোর্স লাগবে, এবং সেখানে কমিউনিকেশন ভালো থাকতে হবে। এবং আরেকটা জিনিস লাগবে, যে ইলেকট্রিসিটি লাগবে। যারা বাণিজ্যিক পদ্ধতিতে চাষ করবেন, তাদেরকে কিন্তু ইলেকট্রিসিটি লাগবে। এরপরে পুকুরটাকে কাটতে হবে, বেশ উঁচু করে পাট দিতে হবে যারা জমিতে পুকুর করবেন, কারণ এই ভেটকি মাছ চাষে 5 থেকে 6 ফুট জলের ডেপথ লাগে। আচ্ছা। এবং সেই জলাশয়টা রেডি করার আগে দেখতে হবে পুকুরের মাটিটা নাঙল দিয়ে আগে কর্ষণ করতে হবে, নাঙল দিয়ে নিতে হবে। তারপরে সেখানে 1 হেক্টর জলাশয়ে 1 হেক্টর পরিমাণ যে জায়গাটা, সেই জায়গাটাতে তাকে দিতে হবে প্রায় 500 কেজি গোবর সার আর 100 থেকে 150 কেজি পোল্ট্রি লিডার দিয়ে, সেখানে চুন কিছু দিতে হবে। চুন
50 কেজি বা 100 কেজি চুন ছড়িয়ে দিতে হবে। তারপরে কিছুদিন সূর্যের আলোকে তাকে শুকনো করতে হবে। তারপরে সেখানে আস্তে আস্তে জল তুলতে হবে 1 ফুট প্রথম। যদি নোনা জলের সোর্স থাকে তাহলে নোনা জল ঢুকিয়ে দেবেন 1 ফুট। যদি নোনা জলের সোর্স না থাকে পাম্প সেট দিয়ে সেখানে 1 ফুট জল করতে হবে। আচ্ছা, তারপরে আমি একটু জানি এই প্রসঙ্গে, যাদের ধরুন নদী তীরবর্তী অঞ্চলে বসবাস এবং সেখানে নোনা জলের সোর্স রয়েছে, কিন্তু তার পুকুর জলটা সেটা হচ্ছে মিঠা জল, কোনো এক কারণে সেই পুকুরের মধ্যে নোনা জল হালকা ঢুকে যাচ্ছে, এক্ষেত্রে কি মাছের কোনো সমস্যা হতে পারে এই জলের কথাটা? এই ক্ষেত্রে মাছের কোনো সমস্যা হবে না। সেটাই ভেটকি মাছের চাষের সবচাইতে লাভজনক জায়গা আর কি। বাহ। কারণ ভেটকি মাছ টলারেন্স খুব বেশি, স্যালিনিটি টলারেন্সটা অত্যধিক বেশি। এটা 0 থেকে প্রায় 40 পিপিটি পর্যন্ত স্যালিনিটিকে সহ্য করতে পারে। অতএব আমাদের সুন্দরবন অঞ্চলে বিশেষ করে যে সমস্ত জলাশয় আছে, মিষ্টি জলের পুকুর আমরা যেটাকে বলি, সেটা কিন্তু প্রকৃতপক্ষে মিষ্টি জল নয়, সেটাতে স্যালিনিটি থাকে 5 পিপিটি থেকে 7-8 পিপিটি পর্যন্ত স্যালিনিটি আমরা দেখেছি মিষ্টি জলের পুকুর বলে, যেগুলোকে আমরা ধরে নিয়েছি এবং যেগুলোতে রুই কাতলা মৃগেল চাষ হয়। বেশ, এবারে তাহলে পুকুর তৈরির কথা যেটা বলছিলেন আপনি, যে মোটামুটি 1 ফুট জল প্রথমেই ভরে নিতে হবে, নিয়ে 15 দিন রাখতে হবে। তারপরে দেখতে হবে যে প্লাঙ্কটন জন্মেছে কিনা। যারা ছোট চাষি বন্ধু নিজের পুকুরে চাষ করছেন তারা মশারির নেট দিয়েও দেখে নিতে পারেন যে প্লাঙ্কটন জন্মেছে কিনা। আর যারা বড় ফার্মার্স তাদের জু প্লাঙ্কটন নেট পাওয়া যায় বাজারে কিনতে, সেই নেট দিয়ে চেকিং করলে বোঝা যাবে যে প্লাঙ্কটন জন্মেছে কিনা। প্লাঙ্কটন জন্মানোর পরে ওইখানে যেহেতু ভেটকি মাছের পুকুরে ছোট তেলাপিয়া খুব কম দামে পাওয়া যায়। বিশেষ করে এই অঞ্চলগুলোতে, সুন্দরবন বা এই অঞ্চলগুলোতে তেলাপিয়া বাচ্চা খুব কম পয়সাতে পাওয়া যায়। সেই তেলাপিয়া ছাড়তে হবে। আচ্ছা, তেলাপিয়া ছাড়ার কারণটা? তেলাপিয়া ছাড়ার কারণ হচ্ছে তেলাপিয়া ছাড়লে তেলাপিয়া গুলো আস্তে আস্তে বড় হবে। তারপরে যখন ভেটকি মাছ ছাড়া হবে, ভেটকি মাছের খুব পছন্দ করে ভেটকি মাছ লাইভ ফিশ খেতে, মানে জ্যান্ত মাছ খেতে ভেটকি মাছের খুব পছন্দ। অতএব ওইগুলোই কিন্তু খাবার হিসেবে ও খাবে। আচ্ছা, ভেটকির খাবার হিসেবে তেলাপিয়া আগে ছাড়া হচ্ছে। আচ্ছা, বেশ। আর মূলত এই যে মাটির পিএইচ এর যেটা, পুকুরের মাটির পিএইচ যখন মাটি আপনারা জল তোলার আগে 1 ফুট জল ভর্তি করতে বললাম, তার আগে আপনি দেখে নেবেন মাটির পিএইচ যেন 8 থেকে 8.5 থাকে। মাটির পিএইচ দেখার জন্য পিএইচ স্যালিনোমিটার পাওয়া যায়, জাস্ট মাটিতে ঢুকিয়ে দিলেই ও রিডিং দিয়ে দেবে। সেইটা ব্যবহার করে আপনি দেখে নিতে পারেন। যারা ছোট ফার্মার্স তাদের দেখার আর দরকার নেই। মাটির পিএইচ একটু কম থাকলে, ওই জন্য লাইমিং করতে বলেছি, লাইম করলে মাটির পিএইচটা ওখানে পৌঁছে যায়। হ্যাঁ, কেননা সবাই যে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করবেন এমনটাও কিন্তু নয়, তাহলে আমাদের মাছের যোগানটা এত অভাব পড়তো না। এবারে যারা প্রান্তিক কৃষক বন্ধু, মৎস্য চাষী যারা রয়েছেন, তারা হয়তো নিজের যে পুকুর রয়েছে সেখানে তিনি চাষ করতে চাইছেন, আমাদের অনুষ্ঠান শুনে বা তিনি আগ্রহী হয়েছেন। সেখানে যদি মাটি পরীক্ষা বা জল পরীক্ষা তাদের পক্ষে হয়তো সম্ভব হয়ে উঠছে না, তাদেরকে কিভাবে বোঝা সম্ভব? এবার জলের পিএইচ আমরা সাধারণত রাখতে বলি যে 7.5 থেকে 8.5। জলের পিএইচ দেখার জন্য এমন কিছু অসুবিধা হয় না। জলের পিএইচ সমস্ত সাধারণ ফার্মার্সরাও দেখতে পারে। পিএইচ পেপার পাওয়া যায়, খুব কম দাম, এমন কিছু না। সেটা পিএইচ জলের মধ্যে ডুবিয়ে দিয়ে দেখতে পারে যে পিএইচটা ঠিক আছে কিনা। আচ্ছা, যদি কম থাকে তাহলে একটু চুন দিতে হবে, আর বেশি তো থাকে না, সাধারণত কমই থাকে, চুন দিলেই ঠিক হয়ে যাবে। মানে আপনার পুকুর তৈরিটাই কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যখন শুরুতে আপনার ওই গোবর দেওয়া হোক বা চুন দেওয়া হোক, যেগুলো আপনি বললেন, এই জিনিসগুলো ঠিকঠাক ভাবে দিলে মোটামুটি আমাদের মাটি বা জলের পিএইচ একটা ঠিকঠাক হতে পারে। আচ্ছা, এবারে একটু আসি অন্য প্রশ্নে। এই যে ভেটকি মাছ ছাড়ার আগে আপনি তেলাপিয়া ছাড়লেন 1 ফুট জলে, তাদের খাদ্য হিসাবে বেশ মজুত হলো। এবারে মাছটা কি তারপরেই ছাড়তে হবে? মাছটা তারপরে ছাড়তে হবে, তার 15 দিন পরে মাছ ছাড়বেন। মাছ ছাড়া মানে ফিঙ্গারলিংস ছাড়তে আমি বলবো। ফিঙ্গারলিংস বাজারে পাওয়া যায়। একটা হচ্ছে ট্র্যাডিশনাল পদ্ধতিতে যারা করে, 2-4 জনের সাথে আমার পরিচয় আছে, তারা করেছে। তারা হচ্ছে যে সমস্ত খালবিল কমন সোর্স থেকে আর কি, ন্যাচারাল সোর্স থেকে তারা মাছটাকে কালেক্ট করে। সেখানে অসুবিধা হচ্ছে যে একই সাইজে পাওয়া যায় না, তাদের এজটা কিন্তু একই নয়, যার ফলে একটা বড়, একটা ছোট, একটা মাঝারি এরকম হয়। এটার ক্ষেত্রে কিন্তু চাষের ক্ষেত্রে একটা অসুবিধা আছে, কারণ এদের মধ্যে একটা ক্যানিবালিজম হ্যাবিট আছে, অর্থাৎ বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে। আর যারা চাষ করবেন, আমি রিকোয়েস্ট করবো হ্যাচারির মাছ নিয়ে এসে, সিড নিয়ে এসে যারা ফিঙ্গারলিংস করে তাদের কাছ থেকে নিতে, এবং সেগুলো ডিজিজ ফ্রি হতে হবে, দেখে নিতে হবে, ভালো প্রজাতির মাছ নিতে হবে, ডিজিজ ফ্রি হতে হবে, এবং তাদের ভালো যেন হেলথ ভালো থাকে, এবং যে পরিবেশে তাকে আছে সেই পরিবেশের অক্সিজেনটা দেখে নিতে হবে যেন 5 পিপিটির নিচে না হয়। আচ্ছা,
মানে জলের এবং মাটির এই যে মাপটা আপনি বারবার জোর দিচ্ছেন, এটা কিন্তু আমাদের যে সমস্ত মৎস্য চাষী বন্ধুরা চাষ করতে চলেছেন তাদের এই ব্যাপারটা খুব করে খেয়াল রাখতে হবে। এবারে ক্যারিং করার সময় যখন মাছের সিটটা বা মাছের ওই ফিঙ্গারলিংসটা আনা হচ্ছে, তখন কিন্তু যে সিস্টেমে আনা হয় গাড়িতে করে, সেই সিস্টেম যেন অক্সিজেনের অভাব না ঘটে। ঠিক। মাছটা যখন নিয়ে আসবেন, নিয়ে এসে কিন্তু সিস্টেম সমেত পুকুরে উপর করে দিলে হবে না, সিস্টেম রাখতে হবে ওইখানে মিনিমাম 45 মিনিট থেকে 1 ঘন্টা অ্যাক্লিমেটাইজ করতে হবে। আপনার পুকুরের জল ধীরে ধীরে ওই চৌবাচ্চার জলের মেশাতে সাথে হবে। মিশিয়ে আস্তে আস্তে অ্যাক্লিমেটাইজ করতে হবে 45 মিনিট থেকে 1 ঘন্টা। তারপরে সূর্যাস্তের কাছাকাছি সময় বা সূর্যাস্তের পরে মাছগুলোকে, ফিঙ্গারলিংস গুলোকে লিবারেশন করতে হবে বা ছাড়তে হবে পুকুরে। আচ্ছা, মাছ ছাড়ার কথা যখন উঠলো, একটু আপনার থেকে জানি যে একটা যদি হিসাব পেতে চাই যে কি পরিমাণের মাছ যে পুকুরটা তৈরি করেছেন আমাদের কৃষক বন্ধু, তিনি কি হিসেবে ছাড়বেন, কত পরিমাণে মাছ ছাড়তে পারেন? যারা চিরাচরিত প্রথায় চাষ করবেন তারা 3 থেকে 4টের বেশি মাছ ছাড়বেন না ফিঙ্গারলিংস। আর যদি অ্যাডভান্স ফিঙ্গারলিংসও কিছু মানুষ ছাড়ে, মানে আর একটু বড় সাইজ, যেটা 4 থেকে 5 ইঞ্চ, সেই মাছগুলো কিন্তু 2 থেকে 3টের বেশি ছাড়বেন না। যারা ট্র্যাডিশনাল পদ্ধতিতে করছেন বা চিরাচরিত পদ্ধতিতে তাদের নিজের পুকুরে যারা করছেন, কিন্তু যারা বিজ্ঞানসম্মত উপায়ে বড় পুকুরে করছেন তাদের 5 থেকে 6টা মাছ তারা ছাড়তে পারে পার স্কোয়ার কিউবে, মানে 1 ঘন মিটারে। 1 ঘন মিটারে, মানে 1 ফুট চওড়া, 1 ফুট লম্বা এবং 1 ফুট ডেপথ। সেই হিসেবে দুটো থেকে 3টে বড়। 2 থেকে 3টে হচ্ছে ট্র্যাডিশনাল পদ্ধতিতে, চিরাচরিত পদ্ধতিতে। কিন্তু যারা উন্নত পদ্ধতিতে চাষ করবে তাদের কিন্তু 5টা থেকে 6টা ছাড়তে পারেন ফিঙ্গারলিংস। বেশ, বা খুব একটা সুন্দর হিসেব পেলেন। এবার আপনার পুকুরের পরিমাণটা কেমন? পুকুরের ডেপথটা সাধারণত 5 থেকে 6 ফিট হতে হবে, ডেপথ বেশি হতে হবে। অন্য অন্য মাছের ক্ষেত্রে কিন্তু 3 ফুট হলেও হয়, 3.5 ফুট হলেও হয়, কিন্তু এখানে 5 থেকে 6 ফুট হতে হবে পুকুরের জলের ডেপথটা, কারণ একটু গভীরতা বেশি পছন্দ করে। আচ্ছা আচ্ছা। আর পুকুরের জলের টেম্পারেচার আমরা কন্ট্রোল করতে পারবো না, সাধারণত 25 থেকে 30 বা 32-এর মধ্যেই আমাদের পুকুরের টেম্পারেচার থাকে, জলের টেম্পারেচার থাকে, অতএব সেটা অসুবিধা কিছু নেই। কিন্তু যেটা জলে দেখতে হবে, ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট কিন্তু মাছ চাষের একটা বড় জিনিস। এই ক্ষেত্রে স্যালিনিটিটা কোনো ফ্যাক্টর হচ্ছে না, মানে নোনা কতটা আছে কম বেশি সেটা কিন্তু কোনো গুরুত্ব নেই। কিন্তু যেটার গুরুত্ব আছে সেটা হচ্ছে অক্সিজেন কতটা আছে, ডিজলভ অক্সিজেন কতটা আছে সেটা কিন্তু দেখে নিতে হবে আমাদের। বিশেষ করে যখন বর্ষাকালটা, যখন আকাশে মেঘলা থাকে, যখন নিম্নচাপ হয়, 4 দিন 5 দিন বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ, সূর্যের আলো জলাশয় পাচ্ছে না, তখন কিন্তু ডিজলভ অক্সিজেন কমতে থাকে। সেই ডিজলভ অক্সিজেন যদি কমে যায় তাহলে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করতে হবে। যারা ছোট পুকুরে চাষ করবেন চিরাচরিত পদ্ধতিতে, তারা বাঁশ বা ছোট কোনো কিছু দিয়ে জলে আলোড়ন তৈরি করতে হবে, বা অন্য জল বাইরে থেকে জল পাম্প দিয়ে পুকুরের মধ্যে দিতে হবে। যারা বড় পুকুরে করবেন তারা তো অ্যারেটার লাগানো থাকবে, আগেই বলেছি যে ইলেকট্রিসিটি লাগবে, ঠিক ঠিক, অ্যারেটার থাকবে, সেই অ্যারেটার দিয়ে তারা জলের মধ্যে অক্সিজেনের মাত্রাটা বড় ফার্মার যারা, তাদেরকে আমি বলছি যে অ্যারেটার কিন্তু এক জায়গায় 6টা লাগিয়ে দেবেন না, বা একটা জায়গায় 8টা লাগিয়ে দেবেন না। অনেকেই দেখেছি এক জায়গায় 8টা লাগিয়ে দেবেন, কিন্তু সেটা বিজ্ঞানসম্মত নয়। চারিদিকে জলাশয়ের পাড় থেকে অন্তত 30 ফিট দূরে চারিদিকে জলাশয়ে ওই অ্যারেটার গুলোকে লাগানো হবে, এবং যখন চালাবেন তখন একসাথে চালিয়ে দিতে হবে। তারপরে অক্সিজেন বেড়ে গেলে আপনি বন্ধ করে দিতে পারেন। আচ্ছা, এবারে তো মাছ ছাড়া হয়ে গেল, আপনি আগে থেকেই তো মাছের খাদ্য হিসেবে তেলাপিয়াকে রেখেছেন, সেই সঙ্গে আরো কি কিছু খাবার দিতে হবে? মাছ তেলাপিয়া খেতে খুব পছন্দ করে এবং ওটাকেই ফার্স্ট প্রেফারেন্স দেয়। বেশ, কিন্তু যারা আমি বলেছি 5টা থেকে 6টা যারা চাষ করবে তাদের সার্ভাইভাল রেট প্রায় 75% থাকে, 70 থেকে 75% সার্ভাইভাল রেট হয়। তো তাদের কিন্তু খাবার আরো বেশি দিতে হতে পারে। তখন সাপ্লিমেন্টারি ফিড হিসেবে বাইরে বাজারে খাবার পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির খাবার আছে। তবে এই ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের সিবা আছে, সিবা মানে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ব্র্যাকিশ ওয়াটার অ্যাকোয়াকালচার, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। গভর্নমেন্টের সেক্টর, ওরা তো কাকদ্বীপে অবস্থিত, যেটা ওরা ব্যবসা করে না, ওরা তো গভর্নমেন্ট সংস্থা, ওরা আপনাকে পরামর্শ দেবে, খাওয়া কোথাও পাওয়া যায় সেটাও বলে দেবে, এবং ওদেরও নিজস্ব খাবার আছে। সিডের ব্যাপারে বা ফিঙ্গারলিংসের ব্যাপারেও ওদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যদি ফিঙ্গারলিংস ভালো না পান। তাহলে মৎস্যচাষী বন্ধুরা আপনাদের একটা সুলুক সন্ধানও পেলেন যে কাকদ্বীপে অবস্থিত ব্র্যাকিশ ওয়াটারের একটি গবেষণা কেন্দ্র সিবা রয়েছে, সেখানে চাইলে আপনারা সেখানে যোগাযোগ করে উন্নত মানের বীজ, খাবার সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন, এবং বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের পরামর্শ নিতে পারেন। আর মাছের খাবার কিন্তু আপনাদের দিতে হবে তার বডি ওয়েটে। আচ্ছা, যারা বড় চাষি বলছি তাদেরকে
চাষি বন্ধুরা খাবার দেবে বডি ওয়েটে। প্রথমে যে ফিঙ্গারলিংস নিলেন সেই ফিঙ্গারলিংসের খাওয়া দিতে হবে তার বডি ওয়েটে 10 থেকে 12%, কখনো 15%। যত পরিমাণ আপনি দেখবেন যে একটা মাছের ওজন কত হচ্ছে ফিঙ্গারলিংসের, কত পরিমাণ মাছ ছাড়লেন, টোটাল বডি ওয়েট আপনি পেয়ে যাবেন। তার 10 থেকে 12 বা 15% আপনি খাবার দেবেন কিন্তু ফিডিং ট্রেতে। কারণ ফিডিং ট্রেতে দিলে আপনি বুঝতে পারবেন 2 ঘন্টা বা 2.5 ঘন্টা পরে আপনি বুঝতে পারবেন যে খাবার কতটা খেয়েছে, আদৌ খেয়েছে কিনা। যদি খাবার খেয়ে নেয় তাহলে খাবারের পরিমাণ বাড়াবেন, যদি খাবার কম খায় তাহলে খাবারের পরিমাণ কমাবেন। খাবার বেশি দিলে এক হচ্ছে আপনার পয়সা খরচ হবে খাবারের যে দামটা, আর 2 হচ্ছে যে খাবার পচতে থাকবে এবং সেই পচার জন্য কি হবে, হাইড্রোজেন সালফাইড তৈরি হবে। সেই হাইড্রোজেন সালফাইড কিন্তু জলের ডিজলভ অক্সিজেনটাকে কমিয়ে দেয়। সেই জন্য খাবারের ব্যাপারে খুব সচেতন থাকতে হবে। সমস্ত খাবারটাকে 2 ভাগে ভাগ করতে হবে। এক সময় একটা জায়গাতে আপনি দিয়ে দিলেন, এরকম করে দিলে হবে না। পুকুরের চারপাশে 4টে বা 6টা পয়েন্ট আপনাকে করতে হবে নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট সময়ে। সকালবেলা যদি দেন আপনি 8টা-9টার সময় খাবার দেবেন, যদি সন্ধ্যাবেলা দেন তাহলে 6টার মধ্যে খাবার দেবেন এবং নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গাতে খাবার দিতে হবে নির্দিষ্ট পরিমাণে। যদি আপনার কথার কথা যদি 1 কিলো খাবার লাগে তাহলে সকালে দেবেন 400 খাবার, আর 6% মানে 600 গ্রাম দেবেন সন্ধ্যাবেলা, কারণ সন্ধ্যাবেলায় এরা খেতে পছন্দ করে। আচ্ছা ডক্টর মন্ডল, মোটামুটি খাবারের ব্যাপার তো আপনি বললেন খুব সুন্দরভাবে, একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় ঠিক টাইম ধরে দিতে হবে। এবারে আমাদের অন্যান্য মাছ যারা চাষ করেন তাদেরও কিছু রোগ হতে পারে, আবার আমরা ভেটকি মাছের কথা বলছি সেখানেও রোগ হতে পারে। ভেটকি মাছের ক্ষেত্রে কি ধরনের সচরাচর রোগ দেখা দেয়? ভেটকি মাছের রোগ নিয়ে আলোচনা করার আগে আমি বলবো যে ভেটকি মাছের রোগ যাতে না হয় তার ব্যবস্থা করা। সেটা করতে গেলে পুকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দিনের বেলা সূর্যের আলো যেন পুকুরের জলের উপরে পড়ে সেই দিকটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। 2 হচ্ছে যে পুকুরের জলের কোয়ালিটি মেনটেন করতে হবে, যেন অবান্তর আগাছা না জন্মে, যাতে সূর্যের আলোটা পড়তে দেরি না হয়। আর কি করতে হবে, পুকুরের সবসময় দক্ষিণ দিকটা ওপেন রাখতে হবে, কারণ হাওয়াটা যাতে পুকুরে ঢেউ খেলতে পারে। আচ্ছা আচ্ছা। আর এই পরিষ্কার পরিচ্ছন্নতাতে কিন্তু রোগটা অনেকটাই কমে। যদি পুকুরের পিএইচ, ডিজলভ অক্সিজেন এগুলো ঠিকঠাক থাকে তাহলে কিন্তু রোগটা কমে। তার সত্ত্বেও তবু যদি কিছু মাছের তো রোগ হয়, এবং সেই রোগ যাতে না হয় তার জন্য যদি হেলদি থাকে মাছের গ্রোথ যদি ভালো থাকে তাহলে কিন্তু রোগ জীবাণু প্রতিরোধক ক্ষমতাটা ওর অনেক বেশি হয়। আর জল যদি ঠিক থাকে, জলের কোয়ালিটি যদি ঠিক থাকে, তাহলে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, এই সমস্ত ডিজিজ কজিং যে সমস্ত মাইক্রো অর্গানিজম আছে সেগুলো কিন্তু বেশি গ্রো করতে পারে না। অতএব এটা যদি আমরা করতে পারি তাহলে রোগ খুব কম হবে। এবার দেখা গেছে যে কিছু মাছে গায়ে ঘা হয়, আলসার হয়, সেক্ষেত্রে যখন দেখা যাবে, সবসময় তো অবজার্ভ করবে চাষি বন্ধু, সবসময় অবজার্ভ করবে, তারা সকালবেলা ফার্ম ভিজিট করবে। সকালবেলায় ফার্ম ভিজিট করতে হয়। যদি দেখা যায় কোনো মাছের অ্যাবনর্মাল মুভমেন্ট বা কোনো মাছ পাড়ে চলে এসছে, পাড়ের কাছে এসে হাজির হয়েছে, তখন কিন্তু ভাবতে হবে যে মাছের কিছু রোগ হয়েছে। সেই রোগ মাছ তখন ধরতে হবে, 1-2টো মাছ ধরে যারা এরকম আনন্যাচারাল মুভমেন্ট করছে তাদেরকে ধরে দেখতে হবে কি হয়েছে। যদি দেখা যায় আলসার হয়েছে তাহলে কপার সালফেট 10 লিটার জলে 1 চামচ কপার সালফেট গুলে সেই জলে ওকে ডিপ করতে হবে, ডুবিয়ে রাখতে হবে। 2 মিনিট ডুবিয়ে রেখে তারপরে আবার রিলিজ করে দিলে অনেকটা সুবিধা পাওয়া যায়। আর এই সময় যে কপার সালফেটের যে মিশ্রণটা কথা বলছেন, এটা কি ধরুন একটা মাছ ধরে তো ডুবিয়ে রাখলো, যদি পুকুরে অধিকাংশ মাছের ক্ষেত্রে এমন সমস্যা দেখা দেয়, অধিকাংশ মাছের ক্ষেত্রে যদি এই সমস্যা দেখা দেয় তাহলে জলের চেঞ্জ করতে হবে। আমরা বলি 20 থেকে 25% জল এক্সচেঞ্জ করতে হবে। যদি নোনা জলে পুকুরে হয় তাহলে কিন্তু নোনা জল ঢোকাতে হবে। নোনা জল ঢোকাতে অসুবিধা হয় না। ক্যানেলের পাশে যদি পুকুর হয় তাহলে জোয়ারের জল ক্যানেলে চলে আসে, সেই জল আমরা পুকুরে ঢুকিয়ে দিতে পারি ইনলেট করে। আর কিছু জল আউটলেট করে দিতে হবে, বের করে দিতে হবে পুকুর থেকে। এটা যদি করা যায় অনেকটা সুবিধা হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আপনি ব্যবহার করতে পারেন, অন্তত 1 হেক্টর জলাশয়ে 5 কেজি পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করতে হবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিতে হবে সন্ধ্যার দিকে, কখনোই সকালবেলা সূর্যের আলোর সময় দেবেন না, তাহলে অনেকটাই সুবিধা পাওয়া যাবে। রোগের কথাটা বলছেন সেটা থেকে অনেকটা নিরাময় পাওয়া যাবে। এছাড়াও পাখনা পচা আছে, ভেন রড, গিল রড, এগুলোও আছে। এগুলো তো কিন্তু দেখা যাচ্ছে এগুলো যদি হয় অনেক সময় কিছুই করার থাকে না, কারণ খাবারের সাথে কোনো ওষুধই দিলে সেটা ও খায় না। কারণ কোনো মাছের যদি রোগ হয়, স্টপ আপ ফিডিং মানে খাওয়া বন্ধ করে দেয়।
তখন কিন্তু খাওয়ারও কমিয়ে দেবেন আপনারা। যারা মাছ চাষ করছেন যে সমস্ত চাষি বন্ধুরা, তারাও খাবারের পরিমাণটা কমিয়ে দেবেন, দিয়ে মাছগুলোকে ক্যাচ করে ধরে নিতে হবে, এছাড়া কোনো উপায় থাকে না। আচ্ছা, এবারে মাছ তো চাষ হলো, তার রোগ মোটামুটি নিরাময় হলো, আমাদের যারা মৎস্য চাষী বন্ধু রয়েছে তারা কতদিন মাছগুলোকে পালতে হবে, কতদিন পরে সেগুলো বাজারজাত করা সম্ভব? যদি আমরা ফিঙ্গারলিংস ব্যবহার করি, মানে ফিঙ্গারলিংসের চাষ থেকে শুরু করি, তাহলে 1 বছরের মধ্যে এই মাছটাকে ক্যাচিং করার মতো সময় হয়ে যায়, ধরার মতো সময় হয়ে যায়। এবং 1 বছরে এটা 1.5 কিলো থেকে 2 কিলো সাইজ আসে। এবং এটার কিন্তু ফিড কনভার্সন রেশিও খুবই কম থাকে, কারণ সাপ্লিমেন্টারি হিসাবে আপনারা ফিড দিচ্ছেন। ন্যাচারাল ফিড কিন্তু ওই তেলাপিয়া বাচ্চা ও খাচ্ছে, এবং তেলাপিয়া কিন্তু বিট করে, যেখানেই ছাড়বেন, নোনা জল হোক মিষ্টি জল হোক, বিট করে আরো বাচ্চা পাঠতে থাকে। অতএব সোর্স অফ ফুড অসুবিধা হচ্ছে না এতে, এবং আমাদের খুব কম পয়সাতে ভেটকি মাছ চাষ করা যাচ্ছে। এটা কিন্তু অন্য মাছের ক্ষেত্রে হয় না। আচ্ছা, কম পয়সাতে বলতে তবু এই যে আমরা আজকের আলোচনা করছি, আমাদের যারা শুনছেন শ্রোতা বন্ধুরা, তারাও তো জানতে চাইবে যে আমাদের প্রথমেই বলেন 500 কেজি গোবর, চুন, অনেক কিছুই তো হিসেব দিলেন, তারা তো ঘাবড়ে যাবে যে এত খরচ। খরচের হিসাবটা যদি একটু বলেন। 500 কেজি চুন বললিনি, 500 কেজি আমি 500 কেজি গোবর সার ব্যবহার করেছি। গোবর সার গ্রামের দিকে খুবই ভালো পাওয়া যায়, খুব অল্প পয়সা পাওয়া যায়, যে যেরকম পয়সা কিনতে পারবেন। আর পোল্ট্রি লিটারও, এখন পোল্ট্রি প্রচুর পরিমাণে আছে, পোল্ট্রি লিটারও পাওয়া যাবে, এগুলোর দাম একদম কম। আর যারা ফিশারি এলাকাতে এই ধরনের চাষ করবেন, তারা জানে যে একটা সময় ওই তেলাপিয়ার বাচ্চা ঝুড়িতে করে নিয়ে মাটিতে ফেলে দেয়, নষ্ট করে দেয়। অতএব 5-7 টাকা 10 টাকা, ম্যাক্সিমাম 15 থেকে 20 টাকা কিলোতে এই তেলাপিয়ার বাচ্চা আপনি পাবেন, আপনি পুকুরে এনে ফেলবেন। অতএব এখানে কিন্তু কস্ট খুব বেশি নয় এই চাষে। যদি খাবারটা কিনতে হয় কোনো চাষিকে, তখন চার্জটা বেশি লাগে। কিন্তু আমি যারা চিরাচরিত পথায় চাষ করবেন, ছোট পুকুরে বা পুকুরে চাষ করবেন, তাদেরকে কিন্তু খাবার কিনতে হবে না। যারা বড় চাষি, তাদেরকে খাবার কিছু কিনতে হতে পারে। ধরুন মাছ তো মোটামুটি আমাদের বাজারজাত করার সময় হয়ে এসেছে, ধরে শুধু বাজারে দিতে হবে। কোন সময় ঠিক বাজারে ডিমান্ডটা কি সব সময় রয়েছে না বিশেষ কোনো সময় রয়েছে? ডিমান্ডটা সব সময় নেই, সেটা একটু দেখে নিতে হবে যে কোন সময় বাজারে একটু হাই রেট হচ্ছে। সাধারণত বিভিন্ন রকমের যে অনুষ্ঠান হয় আমাদের, বিভিন্ন পুজো থেকে শুরু করে ঈদ, মহরম, যে সমস্ত অনুষ্ঠান চলতে থাকে, সেই অনুষ্ঠানের সময় কিন্তু বাজারটা অনেক হাই থাকে, মানে মাছের দামটা বেশি থাকে, চাহিদা খুব বেশি থাকে। আর কি বিয়ে মরশুমেও কিন্তু মাছের চাহিদা বেশি থাকে। আর বিভিন্ন যে হোটেল রেস্টুরেন্টে তো সারা বছরই তাদের চাহিদা থাকে, একটা নির্দিষ্ট পরিমাণ চাহিদা থাকে। যারা ছোট চাষি বা ছোট চাষি বন্ধু, তারা কিন্তু যে কোনো সময় মাছ যদি বাজারে তোলেন 1 কুইন্টাল বা 4 কুইন্টাল 5 কুইন্টাল, তাদের বিক্রিতে অসুবিধা হয় না। হোলসেল মার্কেটে যদি যারা ফার্ম করছে, তারা কিন্তু একসাথে ফার্মের সমস্ত মাছ ধরবেন না, হারভেস্টিং করবেন না। তারা কি করবেন, জলটাকে 6 ফুট ছিল, আপনি 4 ফুট কমাবেন, কমিয়ে যে 2 ফুট জল আসবে, সেখান থেকে অল্প কিছু মাছ ধরে বাজারে নিয়ে যাবেন। কারণ বাজারে একসাথে অনেক মাছ হয়ে গেলে দর কমতে থাকবে, দামটা কমে যাবে। এবং বিজনেসম্যানরাও দেখে নেবে, যারা পারচেস করবে তারাও দেখবে অনেক মাছ এসছে, দামটা একটু কমিয়ে দিই, মাছ বিক্রি করবেন। এবং তারপরে যেখানে বিক্রি করছেন সেখান থেকে শুনে আসবেন কখন মাছের চাহিদাটা থাকবে। ওরা বলতে পারে না যে কখন মাছের চাহিদাটা আছে, সেই সময় বাকি মাছ তুলবেন। এই সময় 1 ফুট জল যখন আসবে তখন সব মাছ তুলবেন, তারপর পুরো ড্রাই করে দেবেন, হ্যান্ড পিকিং করে বাকি মাছটা ধরে নেবেন। বাজারের চাহিদার সাথে এর দামটাও খুব ভালো, দামটা প্রায় 500, 550, অনেক সময় 600 টাকা পর্যন্ত পার কিলো ভেটকি মাছ কিনতে হয়। এবং প্রচুর পরিমাণে ফ্লেশ থাকে, কাঁটা থাকেই না বললে। সেই জন্যই চাহিদাটা এত বেশি। আজকের আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ মাছের আলোচনা করছিলাম। পুকুরে, আপনাদের পুকুর যারা রয়েছেন, পুকুরে চাষ করবেন কিভাবে ভেটকি মাছের, আর সেই ভেটকি মাছের চাষ করতে গিয়ে তার নানান গুরুত্বপূর্ণ দিক, কেন চাষ করবেন, কিভাবে চাষ করবেন, তার রোগ হলে কিভাবে তা নিরাময় করবেন, কোন সময় বাজারজাত করবেন, সে ব্যাপারে খুব বিস্তারিতভাবে এবং সুন্দরভাবে বুঝিয়ে বললেন সুন্দরবন উন্নয়ন পর্ষদের প্রাক্তন উপপ্রকল্প অধিকর্তা ডক্টর তিমির বরণ মণ্ডল।